যে কোনো নির্বাচনী ফলাফল বুঝতে গেলে শুধু হেডলাইন বা খবরের শিরোনাম দেখলে হয় না, একদম মাটির কাছাকাছি যেতে হয়। আজ আমরা মুর্শিদাবাদ কেন্দ্রের বাস্তব পরিস্থিতি ব্যবচ্ছেদ করে দেখব কিভাবে একটা জনাদেশ আসলে তৈরি হয়। চলুন এই বিশ্লেষণের গভীরে প্রবেশ করা যাক। প্রত্যেকটা নির্বাচনের ফলাফল আসলে এক একটা গল্প, আর সেই গল্পের শিকড়টা লুকিয়ে থাকে ওই অঞ্চলের মাটি আর সেখানকার মানুষের জীবনে। রাজনীতি তো আর শূন্যে তৈরি হয় না, তাই না? এটা মানুষের আশা, হতাশা আর প্রতিদিনের যে বেঁচে থাকা লড়াই, সেখান থেকেই জন্ম নেয়। আজ আমরা ধাপে ধাপে এই কেন্দ্রের রাজনৈতিক বাস্তুতন্ত্রকে বোঝার চেষ্টা করব। প্রথমে এখানকার ভৌগোলিক আর সামাজিক পরিস্থিতি দেখব, তারপর রাজনৈতিক পালাবদলের কারণ খুঁজব, জনগণের জমে থাকা অভিযোগগুলো শুনব, কি কৌশল ব্যবহার করা হয়েছিল তা বিশ্লেষণ করব, আর সব শেষে একটা সমাধানের রূপরেখা খোঁজার চেষ্টা করব। তাহলে শুরু করা যাক প্রথম পর্ব দিয়ে। যে কোনো রাজনৈতিক বিশ্লেষণ শুরু হয় সে অঞ্চলের একেবারে মৌলিক বাস্তবতা দিয়ে, তার ভূগোল, তার মানুষ এবং তাদের অর্থনীতি। এই স্লাইডের তথ্যগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানেই আসল গল্পটা লুকিয়ে আছে। দেখুন, মুর্শিদাবাদ নানেই গঙ্গার প্লাবনভূমি, মানে এখানকার জীবনটা নদীর সঙ্গে ওতপ্রোতভাবে বাঁধা। আর জনসংখ্যার বিন্যাস যদি দেখি, এটা একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলা, কিন্তু তার পাশাপাশি মাহিষ্য বা মতুয়াদের মতো প্রভাবশালী হিন্দু সম্প্রদায়ের উপস্থিতি এখানকার সামাজিক সমীকরণকে বেশ জটিল করে তুলেছে, যা রাজনৈতিক দলগুলোর জন্য একটা বড় চ্যালেঞ্জ। এই ডেটাগুলোর পিছনে লুকিয়ে আছে মানুষের রোজকার জীবনের সংগ্রাম। ভাবুন একবার, যখন রাস্তা ভেঙে একটা গ্রাম প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়, বা বর্ষায় নদী এসে ঘরবাড়ি গ্রাস করে, কিংবা বাড়ির তরুণ ছেলেটাকে কাজের জন্য ভিন রাজ্যে পাড়ি দিতে হয়, তখন যে ক্ষোভ আর হতাশা জন্মায়, সেটাই কিন্তু রাজনৈতিক পরিবর্তনের জ্বালানি হয়ে ওঠে। এটাই হলো মাটির বাস্তব চিত্র। এখন আমরা দেখব মাটির সেই চাপা ক্ষোভ কিভাবে সংখ্যায় প্রতিফলিত হয়েছে। মাত্র 5 বছরের ব্যবধানে এই কেন্দ্রে একটা নাটকীয় রাজনৈতিক পরিবর্তন ঘটেছিল। এই চার্টটা কিন্তু একটা গোটা গল্পের সারসংক্ষেপ। 2016তে কংগ্রেসের ভোট ছিল প্রায় 47%, বিজেপি ছিল অনেক পিছনে, মাত্র 12%। আর 5 বছর পর 2021-এ এসে ছবিটা দেখুন, পুরো ওলটপালট। বিজেপির ভোট লাফিয়ে বেড়ে দাঁড়িয়েছে প্রায় 42%, আর কংগ্রেস সোজা নেমে এসেছে 12.6%। মানেটা খুব পরিষ্কার, বিজেপির এই উত্থানটা হয়েছে মূলত কংগ্রেসের ভোট ব্যাংক ভেঙেই, যা একটা বড় রাজনৈতিক পালাবদলের স্পষ্ট ইঙ্গিত দেয়। এটাকে শুধু সংখ্যার ওঠানামা বললে ভুল হবে। প্রায় 30% ভোটের শিবির বদল আসলে একটা রাজনৈতিক ভূমিকম্পের সমান। এটা এই অঞ্চলের বহু বছরের পুরনো সব সমীকরণকে এক ঝটকায় ভেঙে দিয়েছে। এটা ছিল ভোটারদের পছন্দের একটা মৌলিক পুনর্বিন্যাস। আর সবচেয়ে নাটকীয় আর অবাক করার মতো বিষয় হল, এই বিশাল রাজনৈতিক ভূমিকম্পের পরেও জয়পরাজয়ের ব্যবধান ছিল মাত্র 2491 ভোটের। ভাবা যায়? এটা প্রমাণ করে যে এই পরিবর্তনটা কতটা হাড্ডাহাড্ডি আর ভঙ্গুর ছিল। প্রতিটা ভোট এখানে নির্ণায়ক হয়ে উঠেছিল। সংখ্যা থেকে চলুন আবার মানুষের গল্পে ফেরা যাক। এই যে বিপুল সংখ্যক মানুষ তাদের মত বদলালেন, এর পেছনের কারণটা কি? কোনো নির্দিষ্ট হতাশা তাদের এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছিল? তবে এই অভিযোগগুলো শোনার আগে একটা কথা মনে রাখা দরকার। আমাদের সংবিধানে প্রত্যেক নাগরিককে মর্যাদা ও সম্মানের সঙ্গে বাঁচার অধিকার দেওয়া হয়েছে, আর সেই মর্যাদা তখনই রক্ষিত হয় যখন তাদের কথা শোনা হয়, তাদের সমস্যার সমাধান হয়। যে কোনো রাজনৈতিক ব্যবস্থার এটাই মূল দায়িত্ব। চলুন এবার জনগণের কণ্ঠ শুনি। মানুষের অভিযোগের তালিকার প্রথমেই আসে দৈনন্দিন জীবনের সঙ্গী রাস্তা। ভাঙা রাস্তা শুধু যাতায়াতের সমস্যা নয়, এটা নিরাপত্তা, বাণিজ্য আর জীবনযাত্রার ওপর সরাসরি প্রভাব ফেলে। যখন একটা অঞ্চলের প্রধান জাতীয় সড়কই বিপজ্জনক হয়ে ওঠে, তখন মানুষের ক্ষোভ তো স্বাভাবিকভাবেই তৈরি হবে। এরপরই আসে জীবনের আর এক নাম, জল। এখানকার মানুষের সংকটটা দ্বিমুখী। একদিকে গ্রীষ্মকালে পানীয় জলের তীব্র অভাব, অন্যদিকে বর্ষার বন্যার সময় সেই জলই আবার দূষিত হয়ে রোগের কারণ হয়ে দাঁড়ায়। এই দ্বৈত সংকট জীবনকে সত্যিই দুর্বিষহ করে তোলে। অর্থনৈতিক হতাশা এখানকার প্রায় প্রতিটি পরিবারকে ভেতর থেকে নাড়িয়ে দিচ্ছে। মুর্শিদাবাদে বড় কোনো শিল্প বা কারখানা নেই, ফলে যুবকদের কাজের খোঁজে নিজের বাড়ি, নিজের পরিবার ছেড়ে ভিন রাজ্যে বা বিদেশে পাড়ি দিতে হচ্ছে। এই যন্ত্রণাটা খুব গভীর, আর এর প্রভাবও সুদূর প্রসারী। আর সব অভিযোগের উপরে রয়েছে দুর্নীতির ছায়া। সরকারি কল্যাণমূলক প্রকল্প, যেমন ধরুন এনআরইজিএ, যা গ্রামীণ কর্মসংস্থান নিশ্চিত করার জন্য সেখানে প্রাপ্য মজুরি না পাওয়া বা ভুতুরে সুবিধাভোগীর নামে টাকা আত্মসাৎ হওয়ার ঘটনা সাধারণ মানুষের আয়ের উপর সরাসরি আঘাত হানে আর ব্যবস্থার প্রতি তাদের বিশ্বাসকে পুরোপুরি ভেঙে দেয়।
এবার আমরা বিশ্লেষণ করব মানুষের এই ক্ষোভ আর অভিযোগগুলোকে পুঁজি করে রাজনৈতিক দলগুলো কিভাবে ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছিল। চলুন বিষয়টিকে একটি কেস স্টাডি হিসেবে নিরপেক্ষভাবে দেখা যাক। সূত্র অনুযায়ী একটি 4 স্তম্ভের কৌশলের কথা জানা যায়, যার নাম চতুর্মুখ মতবাদ। এর প্রথম স্তম্ভ শিব। শিবের ধ্বংসের রূপের সঙ্গে যেমন আগ্রাসনকে জুড়ে দেখা হয়, তেমনি এই কৌশলের লক্ষ্য ছিল দুর্নীতি এবং দুর্বল আইনশৃঙ্খলাকে ধ্বংস করার বার্তা দিয়ে একটা কঠোর অবস্থান তুলে ধরা। দ্বিতীয় স্তম্ভ বিষ্ণু, যিনি পালনকর্তা এবং স্থিতিশীলতার প্রতীক। এই কৌশলের মাধ্যমে ভোটারদের প্রতিশ্রুতি দেওয়া হয় যে রাস্তা, আবাসন, জলের মতো উন্নয়নমূলক কাজগুলো শুধু চলবেই না, বরং আরও গতি পাবে, অর্থাৎ এক কথায় স্থিতিশীল শাসনের আশ্বাস। তৃতীয় স্তম্ভ ব্রহ্মা, যিনি সৃষ্টিকর্তা। এ কৌশলের লক্ষ্য ছিল নতুন কিছু তৈরি করার বার্তা দেওয়া। স্থবির অর্থনীতির বিপরীতে কৃষি প্রযুক্তি হাব বা দক্ষতা কেন্দ্রের মতো উদ্ভাবনী প্রকল্পের প্রস্তাব দিয়ে নিজেদের আলাদাভাবে উপস্থাপন করার চেষ্টা। এবং শেষ স্তম্ভ দুর্গা, যিনি রক্ষাকর্ত্রী দেবী। এই কৌশলের কেন্দ্রে ছিল সুরক্ষা এবং নিরাপত্তার প্রতিশ্রুতি। এর মাধ্যমে দুর্বল সম্প্রদায়, নারী এবং সমস্ত নাগরিকের সাংবিধানিক অধিকার রক্ষার বার্তা দেওয়া হয়। আমরা সমস্যা দেখলাম, অভিযোগ শুনলাম এবং কৌশল বিশ্লেষণ করলাম। এখন প্রশ্ন হল, এর সমাধান কি? এই কেন্দ্রের মূল সমস্যাগুলো মেটানোর জন্য একটা কার্যকরী পরিকল্পনা ঠিক কেমন হতে পারে? একটা যৌক্তিক পরিকল্পনা ধাপে ধাপে এগোতে পারে। যেমন প্রথমত, অঞ্চলের লাইফলাইন NH-34 মহাসড়ক সম্প্রসারণ করা। দ্বিতীয়ত, নদী ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ। তৃতীয়ত, কর্মসংস্থানের জন্য একটা কৃষি প্রক্রিয়াকরণ হাব তৈরি করা। এবং চতুর্থত, প্রতিটি বাড়িতে আবাসন ও বিশুদ্ধ জলের ব্যবস্থা নিশ্চিত করা। এই পরিকল্পনাগুলো শুধু ইট সিমেন্টের প্রকল্প নয়, এর একটা মানবিক দিক আছে। নিরাপদ রাস্তা মানে সেই বিপজ্জনক সড়কের আতঙ্ক থেকে মুক্তি। 10,000 একর জমি রক্ষা মানে হাজার হাজার কৃষকের ভবিষ্যৎ সুরক্ষিত করা। আর একটা হাব মানে তরুণদের আর কাজের জন্য বাইরে যেতে হবে না। এই পরিকল্পনাটি আগে আলোচিত জনগণের প্রতিটি অভিযোগের একটি সরাসরি এবং বাস্তবসম্মত সমাধান দেয়। তবে এই পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে তথ্যের সুরক্ষা আর মানুষের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করাটা কিন্তু অত্যন্ত জরুরি। ভারতের নতুন ডেটা সুরক্ষা আইন অনুযায়ী প্রত্যেক নাগরিকের সম্মতি ছাড়া তার তথ্য ব্যবহার করা যায় না। একটা জনমুখী শাসন ব্যবস্থায় স্বচ্ছতা আর ব্যক্তিগত অধিকার দুটোই সমান গুরুত্বপূর্ণ। আমরা আমাদের বিশ্লেষণের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এই পুরো আলোচনা থেকে মূল শিক্ষাটা কি, সেটাই এখন দেখার বিষয়। যে কোনো নির্বাচনী ফলাফল বুঝতে গেলে শুধু হেডলাইন বা খবরের শিরোনাম দেখলে হয় না, একদম মাটির কাছাকাছি যেতে হয়। আজ আমরা মুর্শিদাবাদ কেন্দ্রের